আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহুন নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দেশে এখন পর্যন্ত জ্বালানি তেলের সংকট নেই, জাতীয় সংসদে জানালেন মন্ত্রী। অবৈধ মজুদ ও পাচারকারীদের তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা। স্থল অভিযানে ইরানে 10,000 মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে ইরানের জ্বালানি স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি। রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ও ক্রীড়া নৈপুণ্যে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আহ্বান। প্রথমবারের মতো খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান। এবং ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় হামের ব্যাপক প্রাদুর্ভাবে শিশু মৃত্যু। টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বর্তমানে দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 30শে মার্চ পর্যন্ত দেশে 2,18,000 মেট্রিক টন ডিজেল মজুদ আছে, যা দিয়ে আরও 2 মাস চলবে বলে সংসদে জানান তিনি। চকর মালিথা রিপোর্ট। মাননীয় স্পিকার, প্রশ্ন, জিজ্ঞাসা এবং উত্তর দিয়ে সোমবার জাতীয় সংসদে দিনের কার্যসূচি শুরু হয়। আসরের নামাজের বিরতির পর সংসদ অধিবেশন আবার শুরু হলে স্পিকারের অনুমতি নিয়ে 300 বিধিতে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। মাননীয় স্পিকার, স্পষ্টভাবে বলতে চাই, এই পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। অদ্য 30শে মার্চ 26 তারিখে দেশে ডিজেলের মজুদ আছে 2,18,000 মেট্রিক টন। সরকার দেশে জ্বালানি তেলের মজুদ বাড়ানোর জন্য কাজ করছে বলেও সংসদে জানান জ্বালানি মন্ত্রী। ব্যবসা বাণিজ্যে যাতে সচল থাকে সেই লক্ষ্য সামনে রেখে সরকার ডিজেল, অকটেন, পেট্রোলের মজুদ আরও বৃদ্ধি অগ্রিম ব্যবস্থা নিয়েছে। সরকার সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে, যাতে বাজারে কোনো ধরনের সংকট বা কৃত্রিম চার্জ সৃষ্টি না হয়। এর আগে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই যোদ্ধাদের সুরক্ষা বিষয়ে কথা বলেন। জুলাই অভ্যুত্থানকারীদের, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, যে ড্রেস যেটাই হোক, সেটা যেই বাহিনীর ড্রেসই হোক, এবং আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ, যারা যেই বাহিনীর ড্রেসই পড়ুক, তারা সবাই অপরাধী এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, না হলে আপনারা দায়ের করবেন এবং সকল মামলার সুষ্ঠু তদন্ত হবে। বিচার করার দায়িত্ব বিচার বিভাগে, জুডিশিয়ারির বিচার হবে ইনশাআল্লাহ। এদেশে সকল গুম, খুন, হত্যাকাণ্ড এবং গণহত্যার বিচার হবেই। 71 বিধিতে দেশে মব কালচার নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে মহাসড়ক, সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। মঙ্গলবার বিকেল 3:30টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। 31শে মার্চ 2026 মঙ্গলবার বিকাল 3টা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। আপনাদের সহযোগিতার জন্য। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও গাড়ির দীর্ঘ লাইন। পরিস্থিতি সামাল দিতে অনলাইন কার্ড সিস্টেম চালুর দাবি জানিয়েছেন গ্রাহকরা। তবে গ্রাহকদের প্যানিক হয়ে জ্বালানি তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। রুকসানা আমিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে প্রায় 1 মাস ধরে জ্বালানি তেলের সংকট চলছে। তেজগাঁওয়ের সাউদার্ন পাম্প থেকে ডিজেল, অকটেন নেয়ার জন্য গাড়ির লাইন ছাড়িয়ে গেছে মহাখালী পর্যন্ত। বিশাল একটা লম্বা লাইন,
এই লাইনটা পার করে আসতে আমার অনেক সময় লাগছে। আমার ফুল ট্যাঙ্কি 80 লিটারের, কিন্তু পাইলাম 25 লিটার। অফিসেরও একটা টাইম মেনটেন করতে হয়, আবার এখানে আবার তেলেরও একটা টাইম মেনটেন করতে হয়, সব মিলে আমাদের আর কি লস হচ্ছে। সিরিয়াল দিলে 3-4 ঘন্টা কারায় থাকতে হয়, অনেক কেন হার রাইতে শেষ করে দিলে আমরা এক পাম্পে দিয়েছিলাম, সারা রাত সিরিয়াল দিয়েছি, পাই নাই তেল। কাট করে দিলে অনলাইনে করে দেওয়া উচিত, কারণ এখন ওই যে ডিসি অফিসে দাঁড়িয়ে সিরিয়াল করে নেওয়া অনেক ডিফিকাল্ট মানুষের। রাজধানীর অধিকাংশ পাম্পে এই চিত্র এখন প্রতিদিনের। সারি সারি গাড়ি অথবা মোটরসাইকেলের লাইন সামাল দিতে একরকম হিমশিম খাচ্ছে পাম্পগুলো। যারা এরকম মজুদ করতেছে, আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী যাতে তাদেরকে একটা পানিশমেন্ট দিক। সরকার জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আমাদের সাপ্লাই চেইনে কিন্তু কোনো সমস্যা নাই। আমাদের যে চাহিদা, সাধারণত রিসার্চ বলে যে প্রতি বছর হয়তো 3 to 4% চাহিদা বৃদ্ধি পায়। তো সেটা হিসাব করলে আমরা কিন্তু আমাদের সরবরাহ একদম যথার্থ রেখেছি। সংকট নিরসনে গ্রাহকদের নিয়মের মধ্যে আনতে সরকারকে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পাম্পগুলোতে যখন তখন একটা মব সৃষ্টি হচ্ছে, এই অবস্থা থেকে পরিত্রাণ চাই প্রথমে সরকারের কাছে। এরপরে এই ক্রাইসিস থেকে বের হতে হলে সরকারকে ইমিডিয়েট ওই সময় ক্ষেপণ করা যাবে না, একটা সিস্টেম বের করতে হবে। ইমিডিয়েটলি আপনারা ম্যানুয়ালি একটা কার্ড করেন, যেই কার্ডটা যেই পাম্পে যাবে ওই কার্ড দিবে, ওই কার্ডে ওই নির্দিষ্ট পরিমাণ তেলটা লিখে দেবে, যা সারা বাংলাদেশে উনি আর ওই দিন কোনোখান থেকে তেল নিতে পারবে না। আসলেই সরকারের কাছে তেল আছে, কিন্তু আপনারা যদি প্যানিক বাইঙে যান, আতঙ্কগ্রস্ত হয়ে আতঙ্কের খরিদ করেন, তাহলে পরে সরকারের এই তেল মজুদ শেষ হয়ে যাবে। ভোক্তারা যদি তার যেটুক প্রয়োজন এইটুক তেল ওনারা কেনে, তাহলে 3-4 মাসে সরকারের কাছে তেলের কোনো শর্টেজ হবে না। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের বিষয়ে তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তথ্য প্রদানকারীর পুরস্কারের অর্থপ্রাপ্তি নিশ্চিত করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক। বিপিসির দেয়া আর্থিক সম্মানই সব ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থার জন্য উন্মুক্ত থাকবে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম বন্দর টোল রোডে আনোয়ার জাকারিয়া ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেই বলে বিক্রি বন্ধ করে দেয়। সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান চালালে ওই স্টেশন থেকে 13,960 লিটার ডিজেল ও 1,253 লিটার অকটেন জব্দ করে। এছাড়া ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় অবৈধভাবে মজুদ প্রায় 25 মেট্রিক টন ডিজেল উদ্ধার করা হয়। বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আমিরুল মুস্তফার নেতৃত্বে পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন। পরে জ্বালানি তেলের এমন কৃত্রিম সংকট তৈরি ও ওজনে কম দেওয়ার অভিযোগে আনোয়ার জাকারিয়া ফিলিং স্টেশনকে 1 লাখ টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেল মজুত করে তেলের কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে চট্টগ্রামে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এসে আমরা যখন প্রথম এখানে এসেছি তখন আমরা দেখেছি এই পাম্পটি বন্ধ রয়েছে, অর্থাৎ বিক্রিও বন্ধ রয়েছে। আমরা যখন তাদের যেখানে তেল সংরক্ষণ করে রাখা হয় সেখানে আমরা পরিমাপ করে দেখেছি যে তাদের বিক্রয়যোগ্য মজুদ রয়েছে তেল, কিন্তু তেল থাকা সত্ত্বেও, পেট্রোলিয়াম থাকা সত্ত্বেও তারা সেটি বাইরে বিক্রি করছেন না। একটি মামলায় 2টি ধারা লঙ্ঘনের কারণে সর্বমোট 1 লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এবারের প্রসঙ্গ ইরান যুদ্ধের 31তম দিন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন ইরানের স্থল অভিযানের জন্য 10,000 সেনা পাঠানোর কথা ভাবছে পেন্টাগন। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তাদের মাটিতে মার্কিন সেনারা এলে জ্বালিয়ে দেওয়া হবে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সাথে শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি হতে পারে, না হলে ইরানের জ্বালানি স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। পাশাপাশি ট্রাম্প এও জানিয়েছেন ইরানের জ্বালানি তেল ও খার্গ দ্বীপের দখল চান তিনি। আর মধ্যপ্রাচ্য সংঘাত জুন পর্যন্ত চলতে পারে বলে সতর্ক করেছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। ইরানের নৌবাহিনী প্রধান আলী রেজা তাংসিরি গুরুতর আহত হয়ে সোমবার মারা গেছেন। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের তথ্য অনুযায়ী পারস্য উপসাগরের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে রয়েছে 50,000 সেনা। সম্প্রতি যুদ্ধজাহাজ ইউএসএস
ত্রিপোলিতে করে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে অতিরিক্ত ৩,৫০০ সেনা। ইরানে স্থল অভিযান পরিচালনার জন্য ওই অঞ্চলে আরও ১০,০০০ সেনা পাঠানোর কথা ভাবছে পেন্টাগন। স্থল অভিযানের তোড়জোড়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই দাবি করছেন ইরানের সঙ্গে আলোচনার কথা। এবার জানিয়েছেন পাকিস্তানের দূতদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ আলোচনা এগোচ্ছে, শিগগিরই হতে পারে চুক্তি। ট্রাম্পের বহুমুখী কথা আর কাজের প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার প্রস্তাব দিচ্ছে আর গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। তিনি হুঁশিয়ার করে বলেছেন, মার্কিন স্থল সেনাদের অপেক্ষায় আছেন তারা, সেনারা আসলেই জ্বালিয়ে দেওয়া হবে। و بعد دیگه سیستم اونجا واسه بعدم میگه گزارش بده به کنگره بگه من تا الان 100 میلیون بشکه نفر اینجا ইরাকের বাগদাদে সোমবার ভোরে মার্কিন ভিক্টোরি ঘাঁটি লক্ষ্য করে হামলা হয়েছে। একটি ড্রোন ঘাঁটিতে আঘাত এনেছে বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা সূত্রগুলো। ইরানের সঙ্গে যুদ্ধ চলার মধ্যেই সামরিক খাতে বরাদ্দ বাড়িয়ে বাজেট পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। তেহরানের পর ইরানের ইস্পাহান শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওসমা বান্দান গ্রামে একটি আবাসিক এলাকায় হামলায় নিহত হয়েছেন ৬ জন। ইরান যুদ্ধ ও অভিবাসন বিরোধী নীতিসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ট্রাম্প বিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভে অংশ নিচ্ছেন লাখো মানুষ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ও টিম স্পিরিটে ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দেশকে এগিয়ে নিতে ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো বিশিষ্ট ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসবে। 30 এপ্রিল সিলেট থেকে নতুন কুড়ি স্পোর্টস শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। রাহুল রায় রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের প্রতিশ্রুতি পূরণে কাজ করছেন তারেক রহমান। এরই মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান, খাল খনন কর্মসূচি, উপাসনালয় ব্যক্তিত্বদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। এবার ক্রীড়াবিদদের জন্য চালু করলেন ভাতা প্রদান কার্যক্রম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশিষ্ট ক্রীড়াবিদদের প্রথমবারের মতো শুধু ভাতা প্রদানই নয়, দেয়া হয়েছে ক্রীড়া কার্ড, আর আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা ক্রীড়া ব্যক্তিত্বদের দেওয়া হয়েছে সম্মাননা। দেশের মুখ উজ্জ্বল করা ক্রীড়াবিদদের পাশে সরকার সব সময় থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ। খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানী কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। শুধু যে ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং এর জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি পৃষ্ঠপোষকতা আপনারা দেখছেন আমরা এই কাজটি শুরু করেছি। আমরা আশা করব বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছেন তারাও সরকারের পাশাপাশি এগিয়ে আসবেন আমাদের খেলোয়াড়দেরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। ক্রীড়াবিদদের দেশের সম্মানকে সবার আগে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা
আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা, দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। রাষ্ট্রীয় এমন উদ্যোগে ক্রীড়াবিদরাও উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীর কাছে কিছু দাবি তুলে ধরেন তারা, প্রধানমন্ত্রীও পূরণের আশ্বাস দেন। ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন করে স্পোর্টস শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে তার কার্যালয়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতা কথা বলার আগ্রহ দেখালে সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দুই নেতা প্রায় 20 মিনিট কথা বলেন। সংক্ষিপ্ত আলাপচারিতা শেষে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয় ত্যাগ করেন। বিরোধী দলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে এগিয়ে দেন প্রধানমন্ত্রী। ঢাকাসহ বেশ কয়েকটি জেলায় হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কুমিল্লা থেকে ঢাকায় চিকিৎসাধীন 3 শিশু মারা গেছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ সহ বেশ কয়েকটি জেলায় হামের প্রাদুর্ভাব ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে কয়েকটি হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহী এবং মানিকগঞ্জে ভেন্টিলেটর ব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে ভেন্টিলেটরের ব্যবস্থার পাশাপাশি চিকিৎসক, নার্স প্রস্তুত রয়েছে। তিনি বলেন, 8 বছর দেশে অতি সংক্রামক হাম রোগের টিকাই দেয়া হয়নি। এই সময় যারা টিকা দেয়নি তাদের মধ্যে রোগটা বেশি ছড়িয়েছে। নতুন করে হামের টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। সনে একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলস গুলো হচ্ছে, ওদের মধ্যে যে আউটব্রেক হয়েছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা গেছে। আমরা 604 crore টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাআল্লাহ আমরা টিকা আনবো। সরকারি বিজ্ঞাপন ও প্রেস নোট প্রচারের জন্য দৈনিক পত্রিকার মতো টেলিভিশনকেও অর্থ দিতে প্রস্তাব দিয়েছেন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা। টেলিভিশন ও পত্রিকার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এই অনুরোধ জানানো হয়। সরকারের বিজ্ঞাপন প্রচারের মূল্য নির্ধারণে কমিটি গঠনের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সরকারি নির্দেশনা, বার্তা, কন্টেন্ট, বিজ্ঞাপন টেলিভিশনে ও পত্রিকায় যথাযথভাবে প্রচারের অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সরকারিভাবে দেওয়া আবহাওয়া বার্তা, প্রেস নোট ও বিশেষ জরুরি বার্তা প্রচারেরও অনুরোধ করা হয়। টেলিভিশন ও পত্রিকার প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় তথ্য সচিব এই অনুরোধ জানান। মধ্যপ্রাচ্য ক্রাইসিস আমাদের ক্রাইসিস, সারা পৃথিবীর জন্য ক্রাইসিস। সেটা তো আপনারা করছেন আপনাদের মতো করে, আপনাদের কিন্তু আলাদা বিজ্ঞাপন আছে, হয়তো সেটা তো আপনার পয়সার ইনভলভমেন্ট থাকে, আপনাদের একটা ইনকাম থাকে, একটা ইনকামের বিষয় থাকে। নির্ধারিত মূল্যের বিনিময়ে সরকারি বিজ্ঞাপন প্রচারের অনুরোধ করেন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা। তথ্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক না, যেমন নেভি পাঠাইলো, তার একটা 1 ঘন্টা ব্যাপী তার কি সাংস্কৃতিক অমুক তমুক এইসব পাঠায়, বিনামূল্যে চালাইতে হবে। তারপরে আর্মির থেকে পাঠায়, তারপরে আনসারের থেকে পাঠায়, সবাই বিনামূল্যে তাদের যে বাৎসরিক যে জিনিসটা সেটা পাঠায়, বা অন্য অন্য বিষয় আনসারের থেকে পাঠাইলো। তাহলে এইভাবে হলে তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা তৈরি করি না বা সরকার তৈরি করে না, আন্তর্জাতিক সংকট, এই সংকট মোকাবেলা করতে হলে আমাদের সম্মিলিত প্রয়াস লাগবে। তবে
খালি হাতে হবে না। নিউজ পেপারে যদি আপনি যদি টেলিভিশনে দেন 10 টাকা, নিউজ পেপারও আপনাকে কিছু টাকা দিতে হবে। সকলে সামগ্রিকভাবে যেই সাপোর্টটা দিয়েছি এটা বোধহয় মানে খুব একটা ছোট করে দেখার মতো না। আমাদের দুটো জায়গায় আমাদের কিছু রেভিনিউর আর্ন করার জায়গা আছে, সুযোগ আছে, সেটা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। একটা হলো আপনারা যেগুলো বিজ্ঞাপন বা যেসব যে জায়গায় আপনারা সংবাদপত্রকে কোনোভাবে রেভিনিউ দিচ্ছেন সেই জায়গায় আমাদেরকেও রাখেন। আর আরেকটা হলো ডিজিটাইজেশনের পদক্ষেপটা যদি আপনারা খুব তাড়াতাড়ি নেন, শুরু করেন। টেলিভিশন চ্যানেলে সরকারি বিজ্ঞাপন প্রচারে আর্থিক মূল্য নির্ধারণে নোয়াবের সভাপতি ও মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে প্রধান করে কমিটি করার বিষয়ে আলোচনা হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দেশ বিদেশের বিভিন্ন ওষুধ, ল্যাব ও ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে 17তম এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো। মেড ইন বাংলাদেশ ট্যাগকে সামনে রেখে বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের মেশিনারিজ ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পাচ্ছে ইতিবাচক সাড়া। লায়লা নওশিনের রিপোর্ট। বিশ্বের 20টি দেশের 400-রও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে পূর্বাচলের চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 17তম এশিয়া ফার্মা ও ল্যাব এক্সপো আয়োজনের দ্বিতীয় দিনে হাজারো মানুষের অংশগ্রহণে মুখর বুথগুলো। বিদেশি কোম্পানির প্রতিনিধিদের পাশাপাশি যোগ দিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গবেষক ও কোম্পানির প্রতিনিধিরা। আমাদের যারা কাস্টমার আছে তারা মেশিনটা সরাসরি সামনে থেকে দেখে এটা সম্বন্ধে একটা ধারণা দিতে পারছে। We have many customers in Bangladesh. As a pharmacy student আমাদের এটা জানা উচিত প্রোডাকশন হাউসে কি কি প্রোডাক্ট থাকতে পারে বা কিভাবে আমাদের ম্যানুফ্যাকচারিংটা হচ্ছে। ভার্সিটি ল্যাবে আমরা খুবই সীমাবদ্ধ পরিসরে আমরা দেখতে পারি, কিন্তু এখানে আসার পর আমরা বিভিন্ন কোম্পানি সম্পর্কেও জানতে পারতেছি। ব্যাপক সাড়া পাচ্ছে ওষুধ, কাঁচামাল ও মেশিনারিজ উৎপাদনকারী দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান। ওষুধ কোম্পানিতে যে সমস্ত মেশিনগুলো লাগে লিকুইড অথবা ইনজেক্টেবলস এবং ভ্যাকসিন তৈরি করার জন্য, সেই মেশিনগুলো আমরা আজকে দেশীয় ইঞ্জিনিয়ার দ্বারা আমরা তৈরি করছি। আমরা দেশে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অথবা আমেরিকান স্ট্যান্ডার্ডটাকে কমপ্লাই করে আমরা এখানে তৈরি করছি। ইনসেপ্টটা হচ্ছে পায়োনিয়ার বাংলাদেশে বায়োসিমিলার এপিআই তৈরি করার জন্য। অনেক ভিজিটার আসছে, স্পেশালি লোকাল কোম্পানিগুলো, তারা খুবই ইন্টারেস্টেড লোকালি ম্যানুফ্যাকচার্ড এপিআই নেওয়ার জন্য। প্রচুর বাইরের কান্ট্রির লোকজন আসছে যারা বাংলাদেশ থেকে কম দামে এপিআই নিতে চায়, ইভেন ফর্মুলেশন প্রোডাক্ট নিতে চায়। আন্তর্জাতিক মানের ল্যাব, মেশিনারিজ ও ওষুধ তৈরিতে স্বীকৃত প্রতিষ্ঠানগুলো বলছে এই এক্সপো বিশ্বের বুকে খুলে দিয়েছে এসব শিল্পের সম্ভাবনার দুয়ার। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির উদ্যোগে 3 দিনের এই এক্সপো চলবে 31শে মার্চ পর্যন্ত। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেছেন পাবনার জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আদালতের বিচারকরা। পাবনা সার্কিট হাউসে এই সাক্ষাৎ অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে জেলা ও দায়রা জজ এবং জেলায় কর্মরত অন্য বিচারকরা অংশ নেন। বিচারকরা পাবনার বিচার বিভাগের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। পরে রাষ্ট্রপতি তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি রাষ্ট্রপতি এই সময় আইনজীবী এবং জুডিশিয়াল সার্ভিসের সদস্য হিসেবে তার দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। এই সময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সহধর্মিণী শিক্ষাবিদ দিলারা হাফিজকে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে। দিলারা হাফিজের দ্বিতীয় জানাজা হয়েছে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। এর আগে দিলারা হাফিজের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। জানাজার নামাজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও অংশ নেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, সংসদের মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপি এবং অন্য দলের নেতারা। জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে কফিনে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ শ্রদ্ধা জানান। শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ।
পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিথিরা। স্বাগত বক্তব্য রাখেন পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাসিমা আক্তার। প্রতিষ্ঠানের শিক্ষা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট আনোয়ারা শারমিন। বিশেষ অতিথি ছিলেন নাহিদ আক্তার। যেমন খুশি তেমন সাজো, চকলেট দৌড় সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় প্লে, নার্সারি, কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থীরা। এছাড়াও আয়োজনে শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীতে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য দেশে প্রথমবার উন্নয়ন চলচ্চিত্র বিষয়ক ইনকিউবেশন প্রোগ্রাম ফিল্ম ফর চেঞ্জ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটি অক্সফাম ইন বাংলাদেশের পরিচালনায় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ নিউ ল্যাবের সাথে যুক্ত হয়েছে। অনুষ্ঠানে নির্বাচিত 9টি তরুণ নির্মাতা দল তাদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করে। দেশের খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও নাহিদ মাসুদ, ইউল্যাবের শিক্ষক নিবরাস বিন সায়েদ, মৃত্তিকা কামাল ও আন্দালিব রুবায়েত তরুণ নির্মাতাদের প্রশিক্ষণ দেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 19 দিন ব্যাপী মহান স্বাধীনতা বইমেলা। 18 এপ্রিল পর্যন্ত চলবে এই বইমেলা। চট্টগ্রামের সৃজনশীল প্রকাশক পরিষদ, নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে এই মেলা হবে। বিকেলে মেলা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানান, এবার বই মেলায় 129টি স্টল থাকছে। এর মধ্যে ডাবল স্টল 35টি এবং সিঙ্গেল স্টল 94টি। মেলায় ঢাকা এবং চট্টগ্রাম সহ মোট 112টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে বই মেলা। বইমেলায় জাতীয় জীবনের যেসব ব্যক্তি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছে তাদের স্বাধীনতার সম্মাননা স্মারক পদক প্রদান করা হবে। আমরা আশা করি এই মেলায় চট্টগ্রামের সর্বস্তরের লেখক, পাঠক, সৃজনশীল নাগরিকদের অংশগ্রহণে সংস্কৃতি ও মননের উৎকর্ষের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সম্মেলন ঘটবে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেলাকে ঘিরে আমাদের এত আয়োজন, সে মেলায় যাতে লেখক, পাঠক, দর্শনার্থীরা প্রাণ খুলে ঘুরে বেড়াতে পারে, বই ক্রয় করতে পারে, সেজন্য মেলায় প্রচুর খোলা জায়গা রাখা হয়েছে। এবারে রয়েছে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। সামরিক প্রধানের পদ থেকে পদত্যাগ করে মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন জান্তা প্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইং। সোমবার সংসদীয় অধিবেশনে এই ঘোষণা আসে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী নেপিদোর সামরিক সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেন। এরপরই তাকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়। মিয়ানমারের আইন অনুযায়ী রাষ্ট্রপতি হতে হলে মিন অং লাইংকে সেনাবাহিনী থেকে পদত্যাগ করতে হতো। তবে পদ ছাড়লেও সামরিক বাহিনীর উপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখতে তারই ঘনিষ্ঠ জেনারেল ইয়েউনকেও নিয়োগ দিয়েছেন। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করেন মিন অং লাইং। সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় তার দল, যদিও এই নির্বাচনে বেশিরভাগ দল অংশ নেয়নি। তবে সামরিক অভ্যুত্থানের পর থেকে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার তালিকায় আছেন তিনি। এবারে রয়েছে কৃষি সংবাদ। দিনাজপুরে সূর্যমুখী ফুল চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষি উদ্যোক্তা শাহজাহান আলী। তার ফসলের ক্ষেত পরিণত হয়েছে দর্শনীয় স্থানে। তার এই সূর্যমুখী চাষের সাফল্য অনেকের অনুপ্রেরণা যোগাচ্ছে। দিনাজপুর থেকে শাহ আলম শাহী রিপোর্ট।
দিনাজপুর শহর থেকে ৮ কিলোমিটার উত্তরে সুন্দরবন ইউনিয়নের কালিকাপুর কানাই সাহাপাড়ায় বিস্তীর্ণ ক্ষেত জুড়ে এখন হলুদ সূর্যমুখীর সমারোহ। শখের বসে প্রথমবারের মতো ১০০% জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ শাহজাহান আলী। ফুল ফোটার সাথে সাথে দর্শনীয় হয়ে উঠেছে সূর্যমুখী বাগান। দ্বিগুণ ফলন, আমরা যে এগুলো ঠিকমতো চাষ করি এই ভোজ্য তেলের চাহিদাটা সম্পূর্ণ মিটে যাবে। এত লাভজনক ফসল অল্প খরচে অনেক বেশি হয়। একটা ফলের ওজন প্রায় 300 গ্রাম 400 গ্রাম করি। দূর দূরান্ত থেকে সূর্যমুখী বাগান দেখতে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা। তো অনেক সুন্দর, এখানে সুন্দর লাগতেছে, খুব সুন্দর, পরিবেশ মুগ্ধ, এবং এই গাছ দিয়ে তেল হয়। আজকে প্রথম আসলাম, দেখতে এসে দেখলাম যে সত্যি অনেক অবাক এবং মনোমুগ্ধকর। সদর থেকে আসলাম এই সূর্যমুখী বাগান দেখে অনেক ভালো লাগলো। ভোজ্য তেলের চাহিদা পূরণে এই সূর্যমুখী চাষে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দিনাজপুরে প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা 55 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ এটা করতে পেরেছি এবং ফসল এখন পর্যন্ত মাঠে যথেষ্ট ভালো রয়েছে। আশা করি কৃষক এখান থেকে এই ফসলটি সংগ্রহ করতে পারবে। জেলায় এবার 55 হেক্টর জমিতে চাষ হয়েছে সূর্যমুখীর। ভোজ্য তেলের চাহিদা মেটাতে দিনাজপুরে এই সূর্যমুখীর চাষাবাদ বাড়ছে, আর এই সূর্যমুখী চাষাবাদ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এই অঞ্চলে এই সূর্যমুখী চাষাবাদ পরিধি আরও বেড়ে যাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা চর নিঝুম দ্বীপ। সমুদ্র বেষ্টিত এই দ্বীপের বিশাল বনাঞ্চল নিয়ে গঠিত নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। তবে প্রতিনিয়ত বেপরোয়া বৃক্ষনিধন ও পাচারের মতো পরিবেশ সন্ত্রাসে বিপন্ন উদ্যানটি। কর্তৃপক্ষের উদাসীনতায় উপকূলীয় এই জনপদ এখন দুর্যোগের মুখে অনেকটাই অরক্ষিত। এমন বাস্তবতায় দ্বীপের সবুজ বেষ্টনী পুনরুদ্ধার এবং সংরক্ষণের তাগিদ স্থানীয়দের। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিওচিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। নোয়াখালীর হাতিয়া উপজেলার 4টি প্রধান চরের সমন্বয়ে গঠিত জনপদ নিঝুম দ্বীপ। বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্যের এক সমৃদ্ধ অভয়ারণ্য নিঝুম দ্বীপ জাতীয় উদ্যান। 163.5 বর্গ কিলোমিটারের এই উদ্যানে অনিন্দ সুন্দর অজস্র চিত্রাহরিণ, হাজারো পরিযায়ী সহ 161 প্রজাতির পাখির বিচরণ। তবে নির্বিচার গাছ কাটা ও পাচারে শত শত একর সংরক্ষিত বন যেমন উজাড় হচ্ছে, তেমনি বিপন্ন পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী চক্র ও বন বিভাগের যোগসাজশে চলছে পরিবেশ সন্ত্রাস। এছাড়াও ভূমি মন্ত্রণালয়ের বন্দোবস্তের জেরে বসতি স্থাপনের নামেও উজাড় হচ্ছে সবুজ বেষ্টনী। কিছু কিছু দুষ্কৃতিকারী লোক আছে, এরা আস্তে আস্তে বনগুলো কাটে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে, নিজস্ব কাজে এরা আয় ব্যয় করতেছে। ওই দেখেন গাছগুলো, অনেক গাছ ভিতরে সম্পূর্ণ গাছ কেটে নিয়ে যাচ্ছে। এখন পর্যটক কমে গেছে। অচিরেই এই বন বিভাগের উদাসীনতার কারণে এই এই বাগানটা বিলীন হচ্ছে। ও পর্যটক এখানে আসতেছে না, তো আসবে কীভাবে? যারা আসে ওরা যায় আবার বলে যে নিঝুম দ্বীপের অবস্থা খুব খারাপ। আমাদের এগুলো দিয়ে একটু নজর রাখলে আমাদের যে উপজেলা হাতিয়াকে আমরা আরও অনেক দূরে এগিয়ে নিতে পারবো। জাতীয় উদ্যানের গাছ কাটা ও প্রতিকারের বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা জানান বিভাগীয় বন কর্মকর্তা। নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে পরিবেশবান্ধব উপায়ে বনাঞ্চল পুনরুদ্ধার ও সংরক্ষণের বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশ থেকে কত টাকা পাচার হচ্ছে তার সঠিক তথ্য নেই বলে জানিয়েছে সিআইডি। লাভের প্রলোভন দেখিয়ে অনলাইন প্ল্যাটফর্মে গ্রাহকদের বিনিয়োগে আকৃষ্ট করে প্রতারণা করছে একটি অনলাইন চক্র।
এসব ক্ষেত্রে বেশিরভাগ সময়ই বিনিয়োগের টাকা ফেরত পায় না গ্রাহকরা। এমনই প্রতারণার শিকার হওয়া এক ব্যক্তির অভিযোগের তদন্ত করে সিআইডি। সংবাদ সম্মেলনে সিআইডি জানায় MTF5FEর ওয়ালেটে $130 মিলিয়ন সন্ধান পেয়েছে তারা। দীর্ঘ তদন্ত করে আইনি প্রক্রিয়া শেষে ফিরিয়ে আনা হয়েছে পাচার হওয়া অর্থের 44 কোটি 14 লাখ টাকা। উদ্ধার হওয়া অর্থ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সিআইডির একটি যৌথ অ্যাকাউন্টে জমা রাখা হয়েছে। ওকেএক্সে অবস্থানরত অর্থ MTFE প্রতারণী একটা বিশেষ বড় অংশ। এ পর্যন্ত MTFE প্রতারণায় উক্ত ওয়ালেট হতে প্রায় 130 মিলিয়ন ক্রিপ্টো লেনদেন করা হয়েছে। এ বিষয়ে ওকেএক্স এক্সচেঞ্জের লিগ্যাল টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদেরকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে উক্ত অর্থ ফেরত প্রদানে আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বিজ্ঞ আদালতের শরণাপন্ন হলে বিজ্ঞ আদালত উক্ত মামলায় পাচারকৃত অর্থ ফেরত আনতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সহযোগিতা নিতে বলেন। এবছরের ঈদ যাত্রায় দেশের সড়ক ও মহাসড়কে 346টি দুর্ঘটনায় 350-রও বেশি নিহত এবং 1046 জন আহত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মুজাম্মেল হক চৌধুরী বলেছেন, গত 2 বছরের তুলনায় এবার সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনা ছাড়াও ভোগান্তি ও নৈরাজ্য বেশি হয়েছে। মাসুর শাকিলের রিপোর্ট। এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে। হতাহতের তথ্য নিয়ে সরকারের মন্ত্রীদের সাথে বেসরকারি সংস্থার পাল্টাপাল্টি বক্তব্য চলছে। আমাদেরটাও সঠিক নয়, মন্ত্রী মহোদয়টাও সঠিক নয়। আমরাও সেকেন্ডারি সোর্স ব্যবহার করছি। মন্ত্রী মহোদয় কোনটা ব্যবহার করছেন মন্ত্রী মহোদয়ের কাছে আপনারা জানবেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ব্রিফিংয়ে দুর্ঘটনার বিস্তারিত তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। জানান, এবার সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 377টি দুর্ঘটনায় 394 জন নিহত ও 1288 জন আহত হয়েছে। দেশের সড়ক, মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা এবং সিএনজি চালিত অটোরিকশার অবাধে চলাচল। জাতীয় মহাসড়কে রোড সাইন, রোড মার্কিং, সড়ক বাতি না থাকা, জেব্রা ক্রসিংয়ে হঠাৎ বাস উঠে আসা। রেল ও নৌপথে এবার ক্ষয়ক্ষতি অন্যান্য বারের চেয়ে বেশি হয়েছে বলে জানান তিনি। এবারের ঈদে বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের প্রভাবের কারণে ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, পরিবহনে বিশৃঙ্খলা অতীতের 2টি ঈদের তুলনায় বেড়েছে। অতীতের মতো সরকারের মনিটরিং ব্যবস্থা ছিল বরাবর বাস মালিক সমিতি নিয়ন্ত্রিত। ফলে বিগত আওয়ামী লীগ সরকারের পদ্ধতি অনুসরণের কারণে সড়ক পরিবহন সেক্টরে সরকারের কিছু কিছু কর্মকাণ্ড ছিল প্রশ্নবিদ্ধ। একচেটিয়া মালিক পক্ষের প্রাধান্যের কারণে পরিবহন খাত আগের মতো অব্যবস্থাপনায় চলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশি বিদেশি গবেষকদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানের সফট ডিপ্লোমেসি ইন সাউথ এশিয়া, চেঞ্জ অ্যান্ড কন্টিনিউটি শীর্ষক 2 দিনের ইয়ং স্কলার কনফারেন্স শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই আয়োজনে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম। বক্তৃতা করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। জাপানিজ স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়ার আয়োজনে এবং জাপান ফাউন্ডেশনের অর্থায়নে 2 দিনের এই সম্মেলনে বাংলাদেশ, জাপান, চীন, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকে 40 জন তরুণ গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। এ সময় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর তৈয়বুর রহমান, জাপান ফাউন্ডেশন নয়াদিল্লির মহাপরিচালক কোজি সাতো ও অন্যরা। চ্যানেল আই এর সহকারী সাউন্ড ইঞ্জিনিয়ার উজ্জ্বল কুমার পালের মা দেবলা বালা পাল মারা গেছেন। সোমবার রাত 8:23 তিনি মারা যান। তার বয়স হয়েছিল 85 বছর। আবৃত্তি সংগঠন চিলেকোঠায় চিরকুটের উদ্যোগে বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে স্বাধীনতা এক অবিনাশী উচ্চারণ শিরোনামে আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে কবি ও গবেষক মনিরুজ্জামান রোহানের সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ নক্ষত্রের আর্তচিৎকার নিয়ে আলোচনা ও বই থেকে আবৃত্তি করেন শিল্পীরা। পরে চিলেকোঠায় চিরকুটের সঙ্গীতা খান, মাহি ফারজানা ও শিরিন বেবির সঞ্চালনায় সংগঠনের সদস্যরা কবিতা ও গান পরিবেশন করেন। দিলরুবা খান, মাসুদ মনিরুল এবং FAA সজীব, অলিউর রহমান খান ও অতিথিরা কবিতা আবৃত্তি করেন। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। দেশে এখন পর্যন্ত জ্বালানি তেলের সংকট নেই, জাতীয় সংসদে জানালেন মন্ত্রী। অবৈধ মজুদ ও পাচারকারীদের তথ্য দিলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা।
ফলো অভিযানে ইরানে 10,000 মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হলে ইরানের জ্বালানি স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি। রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশপ্রেম ও ক্রীড়া নৈপুণ্যে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর আহ্বান। প্রথমবারের মতো খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও কার্ড প্রদান। এবং ঢাকা সহ দেশের কয়েকটি জেলায় হামের ব্যাপক প্রাদুর্ভাবে শিশু মৃত্যু। টিকা কিনতে 604 কোটি টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা। এই ছিল এখনকার আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।